খালেদা জিয়ার মৃত্যুতে মানুষের যে আবেগ আমরা প্রত্যক্ষ করেছি বা তার জানাজায় যে জনস্রোত আমরা দেখেছি তা আসলে আমাদেরকে কি বলতে চাইছে। একজন রাজনীতিক হিসেবে স্বাভাবিকভাবেই তিনি বিতর্কের ঊর্ধ্বে তো ছিলেন না। তাকে নিয়ে নানা বিতর্ক ছিল, সমালোচনা ছিল, তাও মানুষ নেমে এসেছিল পথে। গতকাল আপনারা জানেন 31 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। সেই জানাজায় সকাল থেকে মানুষের যে ঢল নেমেছিল সেই জানাজায় যাওয়ার জন্যে, এবং সেইটা কিন্তু হচ্ছে প্রচলিত রাজনৈতিক দলের কোনো নেতা যখন মারা যান বা এই ধরনের উচ্চ পর্যায়ের শীর্ষ নেতা যখন মারা যান, তখন রাজনৈতিক দলগুলোকে যে ধরনের শোডাউন করে যেতে দেখি আমরা, তেমন ছিল না। এক ধরনের নীরব সমাহিতভাবে হচ্ছে মানুষ সেই জানাজায় অংশ নিতে গিয়েছে। প্রশ্ন হলো, এই যে এত বিশাল জমায়েত, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এত বড় জমায়েত আর কেউ কখনো দেখেনি। আগামীতেও দেখবে কিনা সেটা সময় বলে দেবে। তো এইটার পেছনে আসলে কারণটা কোথায়? প্রশ্নটা আসে হচ্ছে এই জায়গা থেকে যে খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন, যে ৪১ বছর ধরে তিনি আসলে বিএনপির মতো একটি দলকে তিনি শুরু থেকে নেতৃত্ব দিতে দিতে এই পর্যায়ে নিয়ে এসেছেন। বিশেষত জিয়াউর রহমানের মৃত্যুর পরে যে একটা অস্থির সময় গিয়েছিল, সেই সময়টাতে তিনি হাল ধরেছিলেন, দলের ভাঙন রোধ করেছিলেন এবং শেষ পর্যন্ত স্বৈরাচার বিরোধী যেই আন্দোলন সংগ্রাম, সেটার নেতৃত্বের মধ্য দিয়ে ৯১ সালের নির্বাচনে সরকার গঠন করে বিএনপি একটি বড় দলের জায়গায় আসীন হয়েছিল। তারপর নানান উত্থান পতন গিয়েছে, আপনারা জানেন। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে একটা একটা করে একটু যদি আসি, যে এমন জনস্রোতের কারণটা আসলে কি? এত বিচিত্র ধরনের মানুষ সেখানে অংশ নিয়েছেন। আপনারা জানেন, আপনারা যদি চর্চায় চোখ রেখে থাকেন তাহলে দেখবেন যে গতকাল আমরা একটা যেই মানুষগুলো আসলে জানাজায় অংশ নিতে গিয়েছিল তাদের কয়েকজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছিলাম। সেখানে একজন সুস্পষ্টভাবে বলছেন, তিনি এই সময়ে এসেও যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যখন আওয়ামী লীগের পরিচয় দেওয়াটা অনেক ক্ষেত্রেই হচ্ছে ঝুঁকি তৈরি করে, তিনি সেইখানে সেই জনস্রোতে দাঁড়িয়ে বলছেন, আমি আওয়ামী লীগের সমর্থক, কিন্তু আমি তার জানাজায় এসেছি কারণ তাকে আমার মনে হয়েছে তিনি নিপীড়িত হয়েছিলেন। এই যে পয়েন্টটি, এই পয়েন্টটিতে আমরা আসব, এই জায়গাটি নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব। খালেদা জিয়ার মৃত্যু, খালেদা জিয়া নিশ্চিতভাবে তার পরিচয় যদি বলা হয় তাহলে তাকে বলতে হবে যে খালেদা জিয়া বিএনপির শীর্ষ নেতা, বিএনপির চেয়ারপারসন। সেই বিএনপির চেয়ারপারসন হিসেবে তার মৃত্যুর পর যে জনস্রোত, এটা কি বিএনপির জনপ্রিয়তার কোনো স্মারক, বা এটা কি ব্যক্তি খালেদা জিয়ার জনপ্রিয়তার কোনো স্মারক কিনা? এখানে দায়িত্ব নিয়ে যদি বলতে যাই তাহলে বলতে হবে যে এখানে আসলে বহু মত পথের মানুষ এসে মিশেছিল, নানান শ্রেণী পেশার, নানান বয়সের মানুষ এসে মিশেছিল। কারণটা ঠিক কোথায়? কারণটা আসলে কি যে আমরা সাধারণত দেখি যে কোন মৃত্যুগুলো আসলে আমরা উদযাপন করি, বা কোন মৃত্যুগুলো, উদযাপন শব্দটা আমি প্রয়োগ করছি এটা এই জায়গা থেকে যে যেই মৃত্যু আসলে মানুষকে এক জায়গায় নিয়ে আসে, যে মৃত্যু আসলে মানুষকে সহমর্মী করে তোলে এবং এক কাতারে সমবেত হতে আহ্বান জানায়, সেই মৃত্যু শেষ পর্যন্ত কিন্তু শোকের মধ্য দিয়েও একটা উদযাপনে গিয়ে ঠেকে। তো এই যে ঘটনাটি ঘটলো, বহু পথ-মথের মানুষ এখানে এলো, এটার মূল কারণটা কোথায়? কারণটা কি এই জায়গায় যে আমরা আসলে একটা খুবই বিধিবদ্ধ ব্যবস্থার মধ্যে থাকলেও, এক ধরনের নির্বাচনী পথের মধ্যে থাকলেও আসলে এক ধরনের রুদ্ধ বাস্তবতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি কিনা? যেই রুদ্ধ বাস্তবতা আসলে এক ধরনের শ্বাস ফেলার জন্য খালেদা জিয়াকে প্রতীকী একটা জায়গা, প্রতীকী একটা আস্থার জায়গায় নিয়ে গেছিল। এখানে খেয়াল করুন, খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর সাবেক প্রধানমন্ত্রী তার রাজনৈতিক বৈরী পক্ষের, যিনি বিভিন্ন সময়ে খালেদা জিয়াকে নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন, সেই শেখ হাসিনা পর্যন্ত যে কথাটি বলেছেন, যেই শোক বার্তা তিনি দিয়েছেন, সেখানে তিনি বলছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। খেয়াল করুন কথাটা, বাংলাদেশের বর্তমান রাজনীতিতে শুধু বিএনপির কথা কিন্তু তিনি বলেননি। এই যে জায়গাটা, বাংলাদেশের বর্তমান রাজনীতি আসলে খালেদা জিয়ার জানাজায় এই জনস্রোত বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে কিন্তু আসলে অনেকগুলো প্রশ্ন তৈরি করছে। পাশাপাশি আপনি যদি আরেকটি জায়গা যদি দেখেন, আওয়ামী লীগের জায়গা থেকেই,
সেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় সরাসরি বলছেন খালেদা জিয়ার মৃত্যু একটি বড় ধাক্কা, এবং সেইটা কোন পার্সপেক্টিভে তিনি বলছেন? পার্সপেক্টিভটা হচ্ছে বর্তমান রাজনীতি স্থিতিশীলতার প্রশ্নের জায়গা। তাহলে প্রশ্নটা চলে আসে যে বাংলাদেশ কি প্রচণ্ডভাবে অস্থিতিশীল একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে? বাংলাদেশ কি রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছে কিনা? পলিটিক্যাল ভ্যাকুয়াম বলে একটা কথা যেটা আছে, সেই ভ্যাকুয়ামের কারণেই কি আসলে খালেদা জিয়া এই বিরাট একটা মিনারে পরিণত হলেন কিনা, সেই প্রশ্নটি আমরা করছি। খালেদা জিয়ার কথা আপনারা জানেন যে 2018 সালের পর থেকে তিনি আসলে বলা যায় যে লোকচক্ষুর অন্তরালেই আছেন। সেখানে কারাভোগ করেছেন তিনি 20 সাল থেকে। বিশেষ তার শারীরিক অবস্থা বিবেচনা করে বিশেষ অবস্থায় তাকে মুক্তি দেওয়া হয় এবং তিনি হচ্ছে নিজ বাসভবনে অবস্থান করে তিনি চিকিৎসা নিতে থাকেন। কিন্তু চূড়ান্ত মুক্তিটি আসে কিন্তু 2024 সালের 5 আগস্টের পর, এবং তারপর তিনি এই মুক্তি পাওয়ার পরে একটা স্পিচ তিনি দিয়েছিলেন, সেখানে তিনি স্থিতিশীলতার কথা বারবার করে বলেছেন। এই যে স্থিতিশীলতার প্রশ্নটি, এই স্থিতিশীলতার প্রশ্নটিতেই খালেদা জিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এই সময়ে এসে। আপনি যদি আমরা খেয়াল করি যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী, 2 বার বিরোধী দলীয় নেতা ছিলেন, তারপরে রাজপথের সংগ্রাম করেছেন, 80-র দশক তো বটেই, তারপরেও দীর্ঘ সময় ধরে তিনি রাজপথে ছিলেন। এই যে পুরো সময়কালটা, বিশেষত বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীন যে থাকে তার যেই ত্রুটিগুলো সেটা তখন মানুষের সামনে আসতে শুরু করে ব্যাপকভাবে, এবং বিরোধী দলে থাকা অবস্থায় এক ধরনের সহমর্মিতা বা এক ধরনের সহানুভূতির জায়গা কিন্তু জনগণের মধ্যে পাওয়া শুরু করে। খালেদা জিয়াকে নিয়ে বিতর্ক তো কম ছিল না। শুরুতেই যে প্রসঙ্গটা বলেছি, বিতর্ক কিন্তু ছিল। বিতর্কগুলোর মধ্যে কি কি ছিল? বিতর্কগুলোর মধ্যে যেমন একটা খুব বড় বিতর্ক যদি আমি বলি, সেটা হচ্ছে 21 আগস্ট গ্রেনেড হামলার পরপর তিনি যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যকে অনেকে দেখেছিলেন যে এটা একদমই অসহানুভূতিশীল এবং রাজনৈতিক বক্তব্য, যেটা কারণে তিনি প্রচণ্ড রকমের সমালোচনার শিকার হয়েছিলেন, এবং এই বিতর্ক কিন্তু দীর্ঘদিন জারিও ছিল। আওয়ামী লীগ বারবার ওই মন্তব্যকে কিন্তু ব্যবহার করেছে তার রাজনীতিতে। তারপর যদি আপনি ধরেন বাংলা ভাইয়ের প্রসঙ্গ, আপনাদের মনে আছে কিনা যে বাংলা ভাই নিয়ে যখন হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো একের পর এক, অর্থাৎ যে চরমপন্থা উগ্র ডানপন্থার উত্থান নিয়ে যেই বিষয়গুলোর ঝুঁকি বা এই ধরনের হুমকি বাংলাদেশে রয়েছে, বা এই ধরনের এক ধরনের চেষ্টা বাংলাদেশে করা হচ্ছে, কিছু কিছু গোষ্ঠী করছে, সেই সংবাদগুলো যখন প্রকাশ হয় তখন একটা কোট আনকোট একটা বক্তব্য এসেছে বারবার। খালেদা জিয়া বলেছিলেন যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। এই বক্তব্যটা কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে বহুবার, এবং এটা প্রচণ্ড রকমের বিতর্কের জন্ম দিয়েছিল। পরবর্তীতে কিন্তু বাংলা ভাইয়ের সেই কার্যক্রমের সন্ধান পাওয়া গেছে, বাংলা ভাইয়ের সেই বাহিনীর সন্ধান পাওয়া গেছে, সেই বাহিনী নিষিদ্ধ পর্যন্ত হয়েছে। ফলে উগ্র ডানপন্থার উত্থানের ক্ষেত্রে খালেদা জিয়ার সিটিং প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় তার এই মন্তব্য ঘিরে তাকে নিয়ে যে সমালোচনাটা ছিল, সেটা হচ্ছে খালেদা জিয়া আসলে প্রশ্রয় দিয়েছিলেন কিনা। আরেকটি যেটা বড় জায়গা ছিল সেটা হচ্ছে জামায়াত ইসলামী। বর্তমানে আপনি জানেন যে বাংলাদেশে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি এবং জামায়াত আসলে মুখোমুখি। এই নির্বাচনে ভোটারদের মধ্যে কাকে কোন দল বেশি টানবে এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেহেতু এই দুটি বড় দলের মধ্যেই আসলে ভোটের ক্যালকুলেশনটা মূলত হচ্ছে। সেই জায়গায় বিএনপি এখন পরিষ্কারভাবে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, মুক্তিযুদ্ধ প্রশ্ন বলে বা বিভিন্ন প্রশ্নে নানাভাবে পরিষ্কারভাবে অবস্থান নিচ্ছে। বিএনপি শুরু থেকেই অবশ্য নিজেকে দাবি করে আসছে বা নিজেদের পরিচয় হিসেবে বারবারই উপস্থাপন করেছে হচ্ছে মধ্যপন্থী দল হিসেবে, সেটা খালেদা জিয়া ক্ষমতায় থাকা অবস্থাতেও করেছেন। কিন্তু এই যে অবস্থানটা, জামায়াতের বিরুদ্ধে যে অবস্থানটা তাদের এখন প্রকাশ পাচ্ছে, সেই জায়গাটাতে সামাজিক মাধ্যম বলুন বা সোশ্যাল স্ফিয়ারের বাইরে, ভার্চুয়াল মিডিয়ার বাইরেও যে গ্রাউন্ডটা বাস্তব জগতেও বারবার একটা আলোচনা ঘুরে ফিরে আসে যে এই জামায়াতকে তো বিএনপি পেলেপুষে বড় করেছিল। এই পেলেপুষে বড় করা একটা রাজনৈতিক দল, এটা কোট আনকোট আমি ব্যবহার করলাম, যে এই রাজনৈতিক দলের ক্ষেত্রে আসলে পেলেপুষে বড় করার বিষয়টা যদিও ওভাবে আলোচনা করা উচিত না, কিন্তু এই শব্দটা প্রয়োগ হয়, এবং সেই জায়গায় কিন্তু আঙুলটি যায় খালেদা জিয়ার দিকে। বিশেষত 2001-এর নির্বাচনের আগে যে 4 দলীয় জোট গঠন করা হয়, সেইখানে জামায়াতকে অন্তর্ভুক্ত করা বা জামায়াতের সঙ্গে থাকা নিয়ে কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা কিন্তু বিএনপি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেই নেতা সেই বেরিয়ে যাওয়া বা সেই ভাঙনের জন্য এই জামায়াতের সঙ্গে জোটটাকে বড় ধরনের জায়গা রাখা, এবং জামায়াতকে বাংলাদেশের রাজনীতিতে 90 পরবর্তী সময়ে
প্রতিষ্ঠা করার ক্ষেত্রে খালেদা জিয়া অন্যতম ভূমিকা পালন করেছিলেন বলে আলোচনা আছে, এই নিয়ে সমালোচনা আছে। মধ্যপন্থা থেকে জামায়াতের সাথে এই গাঁটছড়া বাঁধার মধ্য দিয়ে বিএনপি সরে যাচ্ছে বা বিএনপির ডানের দিকে হেলে যাচ্ছে, অতি ডানের দিকে সরে যাচ্ছে, এই বিতর্ক বা এই সমালোচনা কিন্তু খালেদা জিয়াকে নিয়ে ছিল। তথাপিও এই যে সময়টা বর্তমান রাজনীতিতে, আবারও বলছি, শেখ হাসিনা বলছেন বর্তমান রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। বিএনপির নেতৃত্বের যে ক্ষতি হলো এটা তো পরিষ্কার, এটা যে কেউ এমনিতেও বলবে। কিন্তু বর্তমান রাজনীতির আসলে কি ক্ষতি হলো? তাহলে বর্তমান রাজনীতিতে খালেদা জিয়া কোন জায়গাটাতে ছিলেন যে এটা এতটা আক্রান্ত করলো তার রাজনৈতিক প্রতিপক্ষ, যে প্রতিপক্ষ তাকে কখনো ছাড় দিয়ে কথা বলেননি, যে প্রতিপক্ষ এখন ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রিত, সেই প্রতিপক্ষ বলছেন যে বর্তমান রাজনীতির অপূরণীয় ক্ষতি হলো। সেই জায়গাটা কোনটা আসলে? খেয়াল করুন, 5 আগস্টের পরবর্তী যে ঘটনা প্রবাহ, যে ঘটনা প্রবাহগুলো বিভিন্নভাবে আমরা দেখেছি। 5 আগস্টের পর বিভিন্ন জায়গায় মব সহিংসতা হয়েছে, এ নিয়ে আমরা চর্চার স্টুডিওতে বিভিন্ন রাজনীতিকের সঙ্গে আলোচনা করেছি। সেখানে বারবার ঘুরে ফিরে এসেছে যে এই মব সহিংসতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, যারা 5 আগস্ট পরবর্তী সময়কালে বাংলাদেশকে স্থিতিশীল করার কথা, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক অভিযাত্রার জন্য একটা পথে সুস্পষ্টভাবে কিছু সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে তুলে দেওয়ার কথা, বাংলাদেশকে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই জায়গায় পিছলে পড়েছিল এই সময়টাতে। এবং কোনো ধরনের দায় দায়িত্ব নেওয়া হয়নি। ডেইলি স্টার আক্রান্ত হয়েছে, প্রথম আলো আক্রান্ত হয়েছে, এর আগে ৭১ সহ নানান টিভি মিডিয়ার বিভিন্ন টিভি চ্যানেল আক্রান্ত হয়েছে 5 আগস্টের পরপর। আমরা দেখেছি যে সাংবাদিকদের আক্রান্ত করা হয়েছে। সর্বশেষ ২০২৫ সাল মাত্র শেষ হলো যে বছর, সে বছরও আমরা দেখেছি যে ৩ শতাধিক সাংবাদিক আক্রান্ত হয়েছেন শুধুমাত্র সংবাদের কারণে। তো এই যে বিষয়গুলো, এটা একটা দিক। আরেকটা দিক আমরা দেখেছি, নারীরা আক্রান্ত হচ্ছে, নারীর স্বাধীন পথ চলা আক্রান্ত হয়েছে, বিভিন্ন জাতিগোষ্ঠী আক্রান্ত হয়েছে, পাহাড়ে আমরা অস্থিরতা দেখেছি, আমরা উগ্র বিভিন্ন বয়ানকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে। আমরা দেখেছি সেই বয়ানগুলোকে নিয়ে রাজপথে বা বিভিন্ন জায়গায়, সেটা শাহবাগ বলি, সেটা বাংলা মোটর বলি, বিভিন্ন জায়গায় রোড ব্লক করে রাখতে। আমরা দীর্ঘদিন ঢাকার রাস্তায় পথ চলার সময় বিভিন্ন জায়গায় জট দেখে, এটা খুবই স্বাভাবিক একটা দৃশ্য, ইদানিং খুবই স্বাভাবিক হয়ে উঠেছে। কোথাও জট দেখলে একজন যাত্রী তার পাশের যাত্রীকে জিজ্ঞেস করছেন, কি হচ্ছে ভাই? উত্তর আসছে যে কোথাও না কোথাও একটা বিক্ষোভ নিশ্চয়ই হচ্ছে। অর্থাৎ একটা বিক্ষোভের রাজধানীতে পরিণত হয়েছিল ঢাকা, যেটা এখনও কিছুটা কমে এলেও এখনও কিন্তু এই বাস্তবতা থেকে আমরা দূরে নেই। আমরা দেখেছি কথায় কথায় নানাজনকে নানান ট্যাগ দিয়ে সেই তার বিরুদ্ধে উস্কে দিতে, সেটা সোশ্যাল মিডিয়াতে আমরা নারীদেরকে বিশেষভাবে স্লাট শেমিং করতে দেখেছি। এই যে বিষয়গুলো ঘটেছে, দিনের পর দিন ভিন্ন মত মাত্রই হচ্ছে আক্রমণযোগ্য, কোনো কোনো ক্ষেত্রে হত্যাযোগ্য, হত্যার হুমকি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই যে বিষয়টা, এই বিষয়টার কারণে আসলে সবাই মধ্যপন্থা হিসেবে, মধ্যপন্থার দল হিসেবে দাবি করা বিএনপির দিকে তাকিয়েছিল। এবং সেই বিএনপির গড়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মানুষটি, সেই মানুষটির নাম হচ্ছে খালেদা জিয়া, তার দিকে তাকিয়েছিল। এবং এই বর্তমান রাজনীতির এই পথ চলা আসলে খালেদা জিয়াকে সবার কাছে কাঙ্ক্ষিত মানুষে পরিণত করেছিল। দ্বিতীয় যে জায়গাটি, সেটা একটু আগে বললাম, তার কারাবন্দী হওয়া, দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়া। সে কারাবন্দী হওয়ার পর তিনি অসুস্থ হলেন, অসুস্থতার পর তিনি মুক্তি পেলেন না, তিনি পুরোপুরি মুক্তি না পেয়ে তিনি বাসায় থেকে চিকিৎসা নিলেন। এই যে সময়টা, এই পিরিয়ডটা আসলে তার প্রতি সহানুভূতি বাড়িয়েছে সাধারণ মানুষের। পাশাপাশি এই পুরো সময়টাতে তার বড় ছেলে তারেক রহমান, তিনি ছিলেন হচ্ছে লন্ডনে, তিনি সেখানে থেকে যোগাযোগ রাখছিলেন। কিন্তু এই যে ছেলে এবং মায়ের সরাসরি যোগাযোগটি সম্পন্ন হচ্ছে না, বা তার আরেক ছেলে এই দীর্ঘদিন 17 বছর ক্ষমতার বাইরে থাকা অবস্থাতে তার আরেক ছেলে কোকো, তিনি মারা গিয়েছিলেন। এই সব কিছু মিলিয়ে স্বামীহারা, সন্তানহারা এবং আরেক সন্তানের সঙ্গে সরাসরি কোনো সংযোগ না থাকাটা, এই সব কিছু তার প্রতি সহানুভূতি বাড়িয়েছে। কিন্তু এটা কিন্তু মুখ্য জায়গা নয়। মুখ্য জায়গা হচ্ছে ওই যে বর্তমান রাজনীতি,
যেখানে আসলে মূলত ডানপন্থা, উগ্র ডানপন্থা এই দুটির মধ্যেই এক বাইনারির খেলাটা চলছিল। সেখানে মানুষ আসলে আকাঙ্ক্ষা করছিল, যেটা জুলাই আন্দোলনে, যেটা ৫ আগস্টের পর বিভিন্ন বক্তব্যে আমরা বারবার শুনেছি, যে অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ আমরা চাই, যেখানে আমাদের প্রত্যেকটি জনগোষ্ঠীর, প্রত্যেকটি জাতিগোষ্ঠীর, প্রত্যেকটি ধর্মীয় পরিচয়ের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের মানুষ হিসেবে পরিচিত হবেন, বাংলাদেশের মানুষ হিসেবে আসলে তার অধিকার ভোগ করবেন। সেই জায়গাটি সংকুচিত হয়ে যাচ্ছিল, সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছিল, ছায়ানট, উদীচী সহ সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠান আক্রান্ত হচ্ছিল, বাউলরা আক্রান্ত হচ্ছিলেন, মাজারপন্থী যে মানুষেরা তারা আক্রান্ত হচ্ছিলেন, পাগলপন্থী বলতে খেয়াল করুন, হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে আপনারা খেয়াল করে থাকবেন যে জটা দেখলেই কেটে দেওয়া, বা এইভাবে বিভিন্ন মানুষকে আক্রমণ করা, হামলা করা, বা হচ্ছে মারধর করা, বা কাউকে মারধর না করে একদম তার চুল দাড়ি সব কেটে দিয়ে তাকে সেই প্রচলিত নাগরিক যেই ভালো যেই ক্যারেক্টার বা ভদ্রলোকের যে ক্যারেক্টার, যে ছবিটি আমাদের সামনে আছে সেই ছবির মতো করে দেওয়ার তার ইচ্ছার বিরুদ্ধে এই ধরনের প্রবণতা কিন্তু আমরা দেখেছি। এই সব কিছু মিলিয়ে আসলে যে রাজনৈতিক একটা শূন্যতা, যে রাজনৈতিক দিক নির্দেশের একটা শূন্যতা তৈরি হয়েছিল, যে সামাজিক অস্থিরতার একটা শূন্যতা তৈরি হয়েছিল, যে সামাজিক অস্থিরতা চেপে বসেছিল, সেইটা থেকে শ্বাস ফেলার জন্য আসলে মানুষ খালেদা জিয়াকে ভর করেছিল, তার কাছে আশ্রয় চেয়েছিল বলা যায়। এই তার জানা যায় যে জনস্রোত আমরা দেখেছি, সেটা আসলে আমাদের এমন একটি বার্তা দিচ্ছে, আরেকটি বার্তা দিচ্ছে, সেটি হলো খালেদা জিয়ার এই মৃত্যুর মধ্য দিয়ে, খেয়াল করুন ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ৯০ পরবর্তী সময়ে যে দুটি মেরুর অবস্থান ছিল, যে হয় এই মেরু না হয় অন্য মেরু, এই দুই মেরুতেই কিন্তু দুই নারীর অবস্থান ছিল শীর্ষে। ৯০ পরবর্তী এই যে দুটি মেরু, ৫ আগস্টের মধ্য দিয়ে এক মেরু ভারতে আশ্রয় নিতে হয়েছে, আরেক মেরু ছিলেন হচ্ছে অসুস্থ হয়ে কখনো এভার কেয়ার হাসপাতালে, কখনো নিজ বাসভবনে। সেই মেরুর মৃত্যু বাংলাদেশের সকল মানুষকে আসলে নাড়া দিয়ে গেছে। এবং এই যে এই নারী যখন বাংলাদেশের পথে আক্রান্ত হচ্ছে, নারী যখন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক পরিসরে তাকে সংকুচিত হয়ে যাওয়ার এক ধরনের শঙ্কার মধ্যে বাস করতে হচ্ছে, সেই সময়ে এই খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে যে বার্তাটি যাচ্ছে, যে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক যেই দলগুলো আছে তার শীর্ষস্থানে অদূর ভবিষ্যতে নারী নেতৃত্ব আর এভাবে হয়তো দেখা যাবে না, সেই ভাবনাটিও নিশ্চয়ই কোনো না কোনোভাবে কাজ করেছে। পাশাপাশি তরুণ প্রজন্মের প্রসঙ্গ আসছে। তরুণ প্রজন্মের কাছে খালেদা জিয়া ছিলেন সেই নায়ক, যেই নায়ক ১৭ বছর মানুষের অন্তরালে ছিলেন, যে নায়ক তৎকালীন ক্ষমতাসীনদের দ্বারা নিপীড়িত হয়েছিলেন বলে ভাষ্য তৈরি হয়েছে। ফলে তাদের কাছে ট্র্যাজিক হিরো যেই কাঠামো, যেই জায়গাটি, এটার আবেদন সবসময়ই থাকে, সেই ট্র্যাজিক হিরোর জায়গা থেকে কিন্তু খালেদা জিয়ার আবেদন বেড়ে গেছে। ফলে নানান বয়সী খালেদা জিয়ার রাজনীতি যারা দেখেছেন, খালেদা জিয়ার রাজনীতি যারা দেখেননি, তারাও এই জায়গায় এই জনস্রোতে মিশে গিয়েছিলেন। ২০০১ থেকে ৬ যে পিরিয়ড বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ক্ষমতাসীন ছিল, সেই সময় তো দুর্নীতির প্রসঙ্গ ছিল, এটা তো অবাস্তব নয়। সেই সময় এই বিতর্কটি ছিল, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার তকমা কিন্তু সেই সময় বাংলাদেশ পেয়েছিল। তাহলে সেই জায়গা মানুষ লহমায় ভুলে গেল কেন? ১, নিপীড়ন; ২, বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যে শূন্যতা কাজ করছে; ৩, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা; ৪, একটা কট্টর মনোভাব, যে কট্টর মনোভাব আসলে বাকি সকল মত পথকে আসলে অস্বীকারের প্রবণতা দেখায়। এই প্রত্যেকটি জায়গা আসলে কাজ করেছে খালেদা জিয়ার প্রতি সবাইকে আকৃষ্ট হতে। খালেদা জিয়ার প্রতি এই আকর্ষণের জায়গা থেকে বাংলাদেশ যে বার্তাটি দিয়েছে, বাংলাদেশ ভবিষ্যতের যে ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে আসলে সত্যি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজই চায়, সত্যি একটি গণতান্ত্রিক সমাজ সে চায়। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তারা আসলে এই বার্তাটি পরিষ্কারভাবে দিয়েছে। রাজনৈতিক দলগুলো কি সেই বার্তা ঠিকঠাক পাঠ করতে পেরেছে? প্রশ্নটি থাকলো। আপনার মতামত জানান চর্চার ফেসবুক ও ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে।